আমার বয়স তখন ৮ বছর। যেদিন আমার স্কুলে ফাইনাল পরীক্ষা, সেই দিনই আমার বাবা মারা যায়। কিন্তু আমি ফেল করিনি, কারণ 1 থেকেই আমি ক্লাসে সেকেন্ড হতাম। সেই মেয়ে কি আর ফেল করে বলুন? তো আমি ফেল করিনি, আমার রোল বেড়ে যায়। এবং বাবা মারা যাওয়ার পর সেদিন থেকে আমি চিনেছিলাম যে মানুষ কতটা স্বার্থপর হয়। আমার ক্লাসের ফ্রেন্ডরাও না খুব আনন্দ পেয়েছিল আমার বাবা মারা যাওয়াতে, কারণ তারা জানতো যে আমি প্রত্যেক বছরই র্যাঙ্ক করি, ফার্স্ট সেকেন্ড মধ্যে থাকি। কিন্তু যখন দেখলো আমার বাবা মারা গিয়েছে, তখন তারা খুবই আনন্দিত হলো। এটা তারা মুখে প্রকাশ করেনি, কিন্তু আমি বুঝেছিলাম তারা খুব আনন্দ পেয়েছে, কারণ আমার রোলটা বেড়ে যায় এবং প্রত্যেক বছরই আমার রোল এরকম করে বাড়তে থাকে। এর পিছনে অবশ্যই একটা কারণ ছিল, এমন না যে আমি পড়াশোনা করতাম না, বা আমার পড়াশোনায় কোনো খামতি ছিল, বা আমার মা আমাকে ঠিকঠাক টিউশন দিতে পারতো না, না তা নয়। আমার মা কিন্তু আমাকে খুব ভালো করে মানুষ করার চেষ্টা করছিল, কিন্তু কি জানেন, আমার পিছনে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আমার ফুপি, দুঃসম্পর্কের একটা চাচাতো ফুপি, সে আমাকে ব্ল্যাক ম্যাজিক করে। সে চায় যে আমি পড়াশোনা যেন না করি, কিন্তু তারপরেও আমি প্রত্যেক বছর আমার রোল বেড়ে যেত, কিন্তু আমি কখনো ফেল করতাম না, কারণ আমি তো সারা রাত জেগে পড়াশোনা করতাম, আমি কিভাবে ফেল করব? কিন্তু নিয়তির কি খেলা, আমার বাবা মারা গিয়েছে তো কী হয়েছে, আমার মা আপ্রাণ চেষ্টা করেছিল আমার পড়াশোনাটা বজায় রাখার জন্য, কিন্তু আমার ফুপি আগে থেকেই নাকি আমার বাবাকে পছন্দ করত, কিন্তু আমার বাবা সেটা চাইতো না। আমার মা ছিল খুবই সুন্দরী, আমার মাকে দেখেই আমার বাবার পছন্দ হয়েছে, তারপর বিয়ে হয়। সেই থেকেই আমাদের উপরে হিংসা, আমাকে ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করার পর আমাকে পড়াশোনা বন্ধ করে দেয়। কিন্তু তারপরও আমি পড়াশোনার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, আমি পড়াশোনা করব, কিন্তু আমাদের গ্রামের কিছু দুষ্টু ছেলেকে লেলিয়ে দেয় আমার পিছনে, যাতে আমি পড়াশোনা না করতে পারি। তখন আমার মা আমার পড়াশোনাটা বন্ধ করে দিয়ে অন্য একটা দুঃসম্পর্কে একটা আত্মীয়ের বাড়িতে আমাকে রেখে দেয় লুকিয়ে। এদিকে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবেই 1 বছর 2 বছর পর আমার পড়াশোনা বন্ধ করে দেয়। তারপর আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসাতে গিয়েও আমি প্রত্যেক বছরই ফার্স্ট হই। সেখানেও আমার রেজাল্ট খুবই ভালো ছিল, কিন্তু ভাগ্যটা হয়তো অতটা ভালো ছিল না, কারণ হঠাৎ করে আমার বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড কিন্তু ভালোই ছিল, কিন্তু হাজব্যান্ডেরও সেই একই সমস্যা। কোনো একটা মেয়ে তাকে পছন্দ করত, সেই মেয়ে আমার সংসারটা টিকতে দিল না। তারপর আমাদের ডিভোর্স হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও আমার কোনো আফসোস নেই আমার জীবনে। শুধু একটাই আফসোস, আমি জীবনে পড়াশোনা করতে পারলাম না। তাই বলি, যেখানে তোমাকে কেউ চাচ্ছে না, আমার মাকে কিন্তু উচিত ছিল ওই জায়গাটা ছেড়ে চলে আসার। যদি চলে আসতো, হয়তো আমার পড়াশোনাটা করতে পারতাম, কিন্তু না, আমার মা ছেড়ে আসেনি। তাই প্রত্যেকেরই উচিত, যে জায়গায় মানুষ তোমাকে চাচ্ছে না সেখানে থাকার কোনো মানেই নেই। সেখান থেকে তুমি চলে যাও, দেখবে সবাই ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে হয়তো অনেক কিছু হারাতে হবে, কিন্তু আল্লাহ বলে একজন আছেন, তিনি আর তোমাকে অন্য দিক থেকে ঠিক পূরণ করে দেবে। এই কথাটাই একটা আপু আমাকে ফোন দিয়ে বলছিল, কাঁদছিল যে আপু, আমার লাইফে এমন এমন হয়েছে। তো আমি তাকে বুঝিয়ে বললাম যে এটা এখানে ভেঙে পড়ার কিছু নেই, কারণ যেখান থেকে তোমার শেষ হয়েছে তারপর থেকেই তোমার নতুন অধ্যায় শুরু হবে, নতুন জীবনের গল্প শুরু হবে। তো তুমি ভেঙে পড়ো না, দেখবে একদিন তুমি সফল মানুষ হবে। শুধু চেষ্টা, পরিশ্রমটা লেগে রেখে, যে কোনো বিষয়ে যদি তুমি পরিশ্রম করো না, ঠিক তুমি সফলতা পাবে। একজন জ্ঞানী মানুষ বলতেন, যদি তুমি চাষি হও, তা চাষের মতো চাষ করো, এমন চাষ করো যেন ওই চাষ থেকে তুমি লক্ষ টাকা ইনকাম করতে পারো। যদি তুমি মাদ্রাসার হুজুর হও, আলেম হও, আলেমের মতো আলেম হও। যদি যে কোনো ব্যবসা, যে কোনো চাকরি, যে কোনো কাজ, ছোটো না, যদি সেটা করার মতো করা যায় না, তো সেটা থেকেই মানুষ কোটিপতি হয়ে যেতে পারে।